একটা গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা শুরু করছি। ছবিতে দেখো তিনটে ক্যাপাসিটর আছে, C1, C2, C3। তোমার বলে দেওয়া আছে এ বিন্দুর বিভব V1, বি বিন্দুর বিভব V2 এবং বি বিন্দুর বিভব V3। You will have to find the potential of the point O। তোমাকে O বিন্দুর বিভবটা নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটার মধ্যে অনেক কিছু ধারণা তোমাকে পরিষ্কার রাখতে হবে। কিরকম ব্যাপারটা একটু বলি, যে তুমি ধরে নাও যে এখান থেকে একটা আধান প্রবেশ করছে। আমি ধরে নিলাম এই C1 এর মধ্য দিয়ে যে আধানটা যাচ্ছে সেটা হচ্ছে Q1, C2 এর মধ্য দিয়ে যে আধানটা যাচ্ছে সেটা হচ্ছে Q2, আর C3 এর মধ্য দিয়ে যে আধানটা যাচ্ছে সেটা হচ্ছে Q3। তোমার দিয়ে দেওয়া আছে যে আধান তিনটির সমষ্টি হচ্ছে 0। তোমাকে বের করতে হবে ও বিন্দু বিভব। তাহলে তোমার দেওয়া কি কি আছে? তিনটে ক্যাপাসিটরের মান দেওয়া আছে, এ বিন্দু, বি বিন্দু, ডি বিন্দুর বিভব দেওয়া আছে, আর এটা দেওয়া আছে Q1 plus Q2 plus Q3 equal to 0, where Q1, Q2, Q3 are the charges flowing through the capacitor C1, C2, C3. C1, C2, C3 ধারকের মধ্য দিয়ে প্রবাহিত আধান Q1, Q2, Q3 হলে আধান তিনটির সমষ্টি 0। এবার একটা প্রশ্ন হচ্ছে যে আমি এই তিনটের যোগফল 0 বলছি মানে কি? তার মানে আধানগুলোর অভিমুখ কেমন হবে? এটা যদি Q1 হয় তাহলে Q2 এদিকে হবে না এদিকে হবে? Q3 এদিকে হবে না এদিকে হবে? বুঝবো কি করে? সেটা এটার মধ্যে দিয়ে দেওয়া আছে। কিভাবে বুঝবো? তো সেটার জন্য আমি একটু একটা নতুন সূত্রের কথা বলি। এটা পরবর্তীকালে আমি আলোচনা করব, কার্সফের সূত্র। তো বলে রাখি কার্সফের দুটো সূত্র আছে, আমি প্রথম সূত্রটাই এখানে আলোচনা করছি, আমার দরকার। যদিও দুটো সূত্র পরবর্তীকালে আবার আলোচনা হবে। তো কার্সফের সূত্র কি বলছে? বলছে কোনো একটা বর্তনীতে কোনো একটা বিন্দুতে মিলিত প্রবাহ সমূহের বীজগাণিতিক সমষ্টি সবসময় শূন্য হবে। The algebraic sum of currents meeting at a branch point in any electric circuit is always 0. তার মানে কি? তার মানে হচ্ছে এটার মধ্য দিয়ে কারেন্ট যদি I1 বলি, এটার মধ্য দিয়ে কারেন্ট যদি I2 বলি, সাপোজ এটার মধ্য দিয়ে কারেন্ট I3 বলি, তাহলে এদের অ্যালজেব্রিক সাম 0 হবে। এবার এখানে বলে রাখি অ্যালজেব্রিক সাম কথাটা কিন্তু ভালো করে বুঝতে হবে, কারণ I কিন্তু স্কেলার রাশি বললেও I এর কিন্তু একটা অভিমুখ আছে, কারেন্টের একটা ডিরেকশন আছে। তাহলে আমি যখন সেটাকে ইকুয়েশনের ফর্মে লিখবো, কিভাবে লিখবো? তুমি দেখো বলেছে তিনটের সমষ্টি 0, তাই না? তো মনে রাখবে যে যেগুলো ভেতরে প্রবেশ করছে, মনে করো ও বিন্দুর দিকে, আর যেগুলো বেরিয়ে যাচ্ছে, দুটোকে আমি আলাদা সাইন করব। যেমন এই বর্তনীর ক্ষেত্রে I1 ও বিন্দুগামী টুওয়ার্ডস ও প্রবেশ করছে, I3টাও ও বিন্দুতে প্রবেশ করছে টুওয়ার্ডস ও। তাহলে যেটা প্রবেশ করছে সেটাকে যদি আমি প্লাস বলি, তুমি মনে রাখবে যেটা বেরিয়ে যাচ্ছে I2 সেটাকে তোমাকে মাইনাস করতে হবে। বোঝা গেছে? এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। এই সূত্রটা কি বলতে চাইছে? অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট মিটিং এট এ ব্রাঞ্চ পয়েন্ট ইজ অলওয়েজ 0। কোনো একটা বিন্দুতে মিলিত প্রবাহ সমূহের বীজগাণিতিক সমষ্টি 0। এবার তোমাকে আবার বলে রাখছি, যদি ও বিন্দু টুওয়ার্ডস ও বিন্দু হয়, কোনো একটা বিন্দু সাপেক্ষে যখন বলছি, যদি ও বিন্দুগামী হয় তাহলে সেক্ষেত্রে সেটা যদি প্লাস নাও, তাহলে বেরিয়ে যাওয়াটাকে আমি মাইনাস করি। এবার তোমার এখানে দেওয়া আছে তিনটেরই সমষ্টি 0। এখানে যেমন তড়িতের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি মনে রাখবে সেটার মানই হচ্ছে আধানের ক্ষেত্রে প্রযোজ্য। মানে এটাকে তুমি লিখতে পারো I equal to Q/T, এটাও Q/T, এটাও Q/T। তাহলে সেখান থেকে তুমি লিখতে পারবে যে Q1 minus Q2 plus Q3 equal to 0, বা তুমি বলতে পারো Q1 plus Q3 equal to Q2। তার মানে যে পরিমাণ আধান প্রবেশ করছে সেই পরিমাণ আধান বেরিয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে কার্সফের সূত্রের একটা কনসিকুয়েন্স বলতে পারো, যে আধান সব সময় সংরক্ষিত হয়। যে পরিমাণ আধান প্রবেশ করবে, এই দুটোতে প্রবেশ করছে, সেই পরিমাণ আধান বেরিয়ে যাবে। তাহলে যখন আমি তিনটে আধানের সমষ্টি 0 বলছি, তার মানে এটা Q1 যদি এই অভিমুখে হয়, তাহলে Q2টাও ও বিন্দুর অভিমুখে হবে, Q3টাও ও বিন্দুর অভিমুখে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তিনটের সমষ্টি 0 বলছে মানে
তিনটে হয় প্রবেশ করছে, নয় তিনটে হয় বেরিয়ে যাচ্ছে। তা না হলে কিন্তু তিনটের সমষ্টি কখনোই শূন্য হবে না। ঠিক আছে, এই ব্যাপারটা তোমাকে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এই জিনিসটা যদি মাথায় ঢোকাতে পারো তাহলে বাকি অঙ্কটার মধ্যে কিন্তু খুব সমস্যা কিছু নেই। দেখো কিভাবে করবো এটা। আমি প্রথমেই ধরে নিচ্ছি ও বিন্দুর বিভব হচ্ছে ভিও। ঠিক, আধানটা এদিকে যাচ্ছে মানে কি এ বিন্দুর বিভব ও বিন্দুর বিভবের থেকে বেশি, কারণ আধান সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তাহলে প্রথম আধানের জন্য আমি লিখতে পারি, প্রথম ধারকের জন্য VA মাইনাস VO V ইকুয়াল টু Q বাই C, তাই তো Q1 বাই C1। ঠিক আছে, VA মাইনাস VO ইকুয়াল টু Q1 বাই C1। এবার Q2 টা কোন দিকে? এই দিকে, তার মানে VB টা বা V2 টা VO এর থেকে বড়। আচ্ছা VA লিখি না, এটা V1 হবে, কারণ বলেই দিয়েছে A বিন্দুর বিভব Q1। আচ্ছা এটার জন্য বলি আধানটা B থেকে O এর দিকে যাচ্ছে, তাহলে B বিন্দুর বিভব O বিন্দুর বিভবের থেকে বেশি। তাহলে আমি লিখতে পারি, আচ্ছা এখানে একটু আমি এগিয়ে দিই, Q1 ইকুয়াল টু C1 V1 মাইনাস VO। সিমিলারলি V2 মাইনাস VO ইকুয়াল টু Q2 বাই C2। তাহলে আমি লিখতে পারি Q2 ইকুয়াল টু C2 ইনটু V2 মাইনাস VO। একই রকম ভাবে তুমি যখন Q3 এর কথা ভাবছো, দেখো এই বিন্দুর বিভব নিশ্চয়ই এই বিন্দুর বিভবের থেকে বেশি হবে, কারণ আধানটা D থেকে O এর দিকে আসছে। তাহলে একই রকম ভাবে আমি লিখতে পারি V3 মাইনাস VO ইকুয়াল টু Q3 বাই C3। তাহলে পড়ে থাকছে Q3 ইকুয়াল টু C3 V3 মাইনাস VO। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমাকে খেয়াল রাখতে হবে যে কিউ এই তিনটের সমষ্টি জিরো মানে কি, হয় আধান তিনটে প্রবেশ করছে, নয় আধান তিনটে বেরিয়ে যাচ্ছে। যেটা ধরেই অঙ্ক করো তোমার সেম উত্তর আসবে। ঠিক, আচ্ছা এবার এই শর্তে লাগাও তিনটের সমষ্টি জিরো, তাহলে তিনটেকে যোগ করে দাও। তাহলে পড়ে থাকছে Q1 প্লাস Q2 প্লাস Q3, এটা হয়ে যাচ্ছে C1 V1 মাইনাস VO প্লাস C2 V2 মাইনাস VO প্লাস C3 V3 minus VO। ঠিক আছে, and this is equal to 0। তিনটের সমষ্টি শূন্য হবে। ঠিক আছে, এবার এটাকে আমি একটু সাজিয়ে লিখি, দেখো তাহলেই উত্তর চলে আসবে। দেখো এটাকে আমি সাজিয়ে লিখতে পারি, দেখো ও এর টার্মগুলোকে একসঙ্গে লিখবো আর বাকিগুলোকে একসঙ্গে লিখবো। বাকিগুলো কি আছে দেখো, C1 V1 C2 V2 C3 V3। তাহলে প্রথমেই তুমি লিখে ফেলো C1 V1 C2 V2 C3 V3, আর কোটাই পড়ে থাকবে সবগুলোই মাইনাস। তাহলে মাইনাস VO যদি কমন নাও, C1 প্লাস C2 প্লাস C3 ইকুয়াল টু 0। তাহলে পড়ে থাকছে VO into C1 plus C2 plus C3, this is equal to C1 V1 plus C2 V2 plus C3 V3। তাহলে VO ইকুয়াল টু পড়ে থাকছে খুব সিম্পল C1 V1 plus C2 V2 plus C3 V3 divided by C1 plus C2 plus C3। দেখ খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অবশ্যই হাই সেকেন্ডারির জন্য নয়, জয়েন্ট বা এএফএফডির জন্য। শুধু অঙ্কটাকে ইম্পর্টেন্ট বলছি না, এই অঙ্কের মধ্যে যা কিছু কনসেপশন আছে তুমি কনসেপশনটা মাথার মধ্যে ক্লিয়ার করবে। ঠিক আছে, কিভাবে জিনিসটা আসছে অনেক কিছু তথ্য এই অঙ্কটার মধ্যে দেওয়া আছে। তুমি গোটা অঙ্কটা ভালো করে ভিডিওটা দেখবে, দেখে খাতায় না দেখে করার চেষ্টা করবে, যেন তোমার ধারণাটা পরিষ্কার হয় অঙ্কটা সম্বন্ধে। নতুন আরেকটা অঙ্কে চলে আসি। এই অঙ্কটা তুলনামূলক অনেকটাই সহজ অঙ্ক। বলছে তিনটে ধারক, একটা 3 একটা 9 আর একটা 18। 3 একটা 9 আর একটা 18। বলছে প্রথমে এদেরকে আমি শ্রেণী সমবায়ে যুক্ত করলাম, 3 9 18 শ্রেণী সমবায়ে যোগ করলাম। তারপর আমি ধারকগুলোকে সমান্তরাল সমবায়ে যোগ করলাম। প্রথমে শ্রেণী সমবায়, তারপর আমি ধারকগুলোকে সমান্তরাল সমবায়। এটা 3 এটা 9 এটা 18, সবগুলোই কিন্তু মাইক্রোফ্যারাডে। তো বলছে উভয় ক্ষেত্রে ধারকত্বের অনুপাত কত। এই কতগুলো অপশনস দেওয়া আছে। বলেছে অপশনস 1:15 15:1, আরো দুটো বলেছে 1:1
খুব সিম্পল একটা অঙ্ক, প্রথমে শ্রেণী সমবায় যুক্ত করলাম, তারপর সমান্তরাল সমবায়। তাহলে এখান থেকে তুল্য ধারকত্ব কত হবে বের করতে পারবো, আর এখান থেকে তুল্য ধারকত্ব কত হবে বের করতে পারবো। সাপোজ সিএস আর সিপি, তোমাকে সিএস ইজ টু সিপি বার করতে হবে। আগের অঙ্কের থেকে অনেকটাই সহজ অঙ্ক। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব যদি সিএস হয়, তাহলে 1/CS ইকুয়াল টু 1/3 প্লাস 1/9 প্লাস 1/18, তাহলে এটা করে থাকছে 18, 6 প্লাস 2 প্লাস 1, তাহলে CS ইকুয়াল টু করে থাকছে 18/9, তাহলে 2 নিউটন হয়ে গেল, খুব সিম্পল। আর সিপি সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব 3 প্লাস 9 প্লাস 18, তাহলে এটা হয়ে যাচ্ছে 30 মাইক্রোফ্যারাড। তাহলে তোমার তো খুবই সহজ কোশ্চেন, তোমাকে বলেছে CS বাই সিপি, CS বাই সিপি কত হবে 2/30, তাহলে 2/30 মানে 1/15, তাহলে অনুপাত কত হবে 1:50। তো এটা অনেকটা সহজ অঙ্ক ছিল, তবে এটা কিন্তু হায়ার সেকেন্ডারির জন্য ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক হায়ার সেকেন্ডারিতে আরেকটা অঙ্ক এই ভিডিওতে করে ফেলি। এই অঙ্কটা তুলনামূলক বেশ সহজ অঙ্ক, কিন্তু এটা হায়ার সেকেন্ডারির জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে দেখো, বলছে যে 100 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারক, আমার একটা ধারক আছে, তার ধারকত্ব হচ্ছে 100 মাইক্রোফ্যারাড। ঠিক, এবার বলছে ধারকটিকে 8 × 10⁻18 কুলম্ব আধান দেওয়া হলো, তাহলে ধারকটিতে আহিত করতে কত কৃতকার্য করতে হবে। You will have to find out the work done to charge the capacitor by this amount of charge. তাহলে কৃতকার্য বের করতে বলেছে, তো কৃতকার্য কিভাবে বের করব? কৃতকার্য বের করার অনেক নিয়ম আছে, তার মধ্যে একটা অন্যতম নিয়ম হচ্ছে যে work done is always equal to change in potential energy। তাহলে এখানে যদি আমি পোটেনশিয়াল এনার্জি বের করতে পারি বা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বার করতে পারি, that will give you the work done। ঠিক আছে, তাহলে কৃতকার্য W equal to স্থিতি শক্তির পরিবর্তন, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। তাহলে এটাকে আমি লিখতে পারি E2 মাইনাস E1। এবার E1 টা এক্ষেত্রে 0, কারণ প্রথমে ধারকটাকে চার্জ করিনি, একদম আনচার্জ ছিল, সেখান থেকে এই পরিমাণ চার্জ দিচ্ছি, তাহলে প্রথম ক্ষেত্রটা 0। আর দ্বিতীয় ক্ষেত্রে স্থিতি শক্তির ফর্মুলা অনুসারে Q²/2C, তুমি মান বসাও, 8 × 10⁻−18 স্কয়ার ডিভাইডেড বাই 100 মাইক্রোকুলম্ব মানে -6, তাহলে 64 10⁻−36 ডিভাইডেড বাই 10⁻⁻4, তাহলে এটা পড়ে থাকছে 64, একটা 2 ছিল, তাহলে এখানে 2 থাকবে, 64 হচ্ছে না, এটা হচ্ছে 32 × 10⁻−32, অবভিয়াসলি জুল একক। তুমি চাইলে এটাকে আর একক বা অন্য এককে ট্রান্সফার করতে পারো, আপাতত এটুকু বললেই হবে।